অরিনকে খুঁজে পাচ্ছি না। কথাটা কানে যেতে আজরিনের বুকের ভেতর যেন কিছু একটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, যেন পায়ের নিচে দাঁড়িয়ে থাকার সম্বল সরে যায়। মাথার উপরে আকাশ মুহূর্তে ধসে পড়ে, চারিদিক অন্ধকার হয়ে আসে। কাপা গলে সে শুধু বলে ওঠে, মজা করছো? রনি দ্রুত বলতে থাকে সে অরিনকে নিয়ে নিচে নেমেছিল। অরিন তখন তার কোলেই ছিল। হঠাৎ ওর পানি তৃষ্ণা পায়। পানি নিতে গিয়ে অরিনকে কোল থেকে নামিয়ে পাশে রেখে সে কয়েক সেকেন্ডের জন্য ঘুরেছিল মাত্র। ফিরে তাকিয়ে দেখে অরিন নেই। চারিদিকে খুঁজছে সব জায়গা, কিন্তু কোথাও নেই। রনির কথা শেষ হওয়ার আগেই আজরিন প্রায় চিৎকার করে ওঠে। কি বলছো তুমি এসব? কান্না আর আটকানো যায় না। সে দিশেহারা হয়ে সিঁড়ি পানে ছুটে যায়, পা কাঁপছে, চোখে কিছুই ঠিকমতো দেখছে না। সিঁড়ি পেয়ে নামার সময় মিলনী নিচ থেকে উপরে উঠছিল। আজরিনকে এমন বেপরোয়া হয়ে ছুটে আসতে দেখে সে থমকে বলে। কিরে, কি হয়েছে তোর? আজরিন কাঁপা স্বরে বলে। অরিনকে দেখেছিস? ওকে খুঁজে পাচ্ছি না। চুপ। মিলনীও ঘাবড়ে যায়, বলে। কি বলছিস? অনেকক্ষণই তো হলো, আমার চোখে তো ধরা পড়েনি। এক মুহূর্ত দাঁড়ায় না আজরিন, নিচের পানে ছুটতে থাকে। মিলনীয় উপরে না উঠে তার পেছন নেয়। দুজন দুদিকে খোঁজা শুরু করে। একের পর এক রুম, প্রতিটি কোণা, সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখে। উপরতলা শেষ করে আজরিন এবার নিচতলায় নামে। সিঁড়ি বেয়ে নামতে তার চোখ পড়ে নিচতলার ড্রয়িং রুমে সোফায় বসে আছে অমিত, তার কোলে অরিন। দুজনেই হাসি খুশি, শান্ত, স্বাভাবিক আলাপ চলছে তাদের মধ্যে। অমিতকে নিয়ে অরিনের চোখে মুখে আগের সেই ভয় চঞ্চলতা নেই, বরং একটু লাজুক হাসি। সামনে টেবিলে সাজানো নানান ফল আর খাবার। স্পষ্ট বোঝা যাচ্ছে অমিতকে বিশেষভাবে আপ্যায়ন করা হচ্ছে। কিন্তু বিস্ময়ের বিষয়, এই পুরো ড্রয়িং রুমে আশেপাশে আর কেউ নেই। অমিত অরিনের খুব কাছে ঝুঁকে কিছু বলছে, আর অরিনও সংকোচ মিশ্রিত ভঙ্গিতে মৃদু কণ্ঠে জবাব দিচ্ছে। হঠাৎ অমিত আজরিনের উপস্থিতি টের পায়, ধীরে ধীরে চোখ তুলে তাকায় তার সামনে পানে। আজরিন তখন নির্বোধের মতো ধীরে ধীরে বাকি সিঁড়িটুকু নামছে। এই নির্বোধতা মেয়েকে ফিরে পাওয়ার স্বস্তিতে, প্রাণ ফিরে পাওয়ার আনন্দে। অমিত নির্বিকার ভঙ্গিতে অরিনকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়, আর আজরিন অশ্রুসিক্ত চোখে তার পানে এগিয়ে আসতে থাকে। কাছে এসে নিজের অজান্তে মাথা ঠেকায় অমিতের বুকে। কোনো কথা নেই, শুধু কান্নাই কাতর। হেসকির শব্দে অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ থেকে। অমিত হতভম্ব, কিছুই বুঝে উঠতে পারে না। তবুও দ্বিধা একপাশে সরিয়ে সে ধীরে হাত রাখে আজরিনের মাথায়, মলিন গলায় বলে। শান্ত হও, কি হয়েছে আমায় বলো। যদিও তার চোখ মুখ বলছে এই প্রশ্নের উত্তর সে নিজেই জানে। এতক্ষণ চুপচাপ থাকলেও এবার অরিনও আজরিনের মাথায় ছোট্ট হাত বাড়িয়ে বলে। কিন্তু আজরিন যেন কিছুই শুনছে না। মেয়েকে ফিরে পাওয়ার যে স্বস্তি, যে অকথ্য ভয়, সব মিলিয়ে তার ভেতরে এমন এক অনুভূতির জোয়ার ওঠে, যার ব্যাখ্যা সে নিজেও জানে না। অজান্তে সে নিজেকে আরও শক্ত করে অমিতের বুকে গুজে নেয়। ঠিক সেই সময় হনহনিয়ে সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নিচের পানে নেমে আসে মিলনী। এতক্ষণ ধরে অরিনকে খুঁজে না পেয়ে তার বুকের ভেতর জমে থাকা অস্থিরতা তাকে প্রায় দিশেহারা করে তুলেছিল। কিন্তু সামনে যে দৃশ্যটি সে দেখে, তাতে হঠাৎ করেই তার পা থমকে যায়। অরিন অমিতের কোলে, আর আজরিনের মাথা অমিতের বুকে আশ্রয় নিয়েছে। আর তাতেই তার ছুটে আসার গতি আপনা আপনি ধীর হয়ে আসে। বিস্ময়ে, অবিশ্বাসে সে ধীরে ধীরে এগিয়ে আসে তাদের পানে। এমন সময় ঐশীরও আগমন। অরিন নিখোঁজের খবর ইতিমধ্যে মিলনীর মাধ্যমে কয়েকজনের কানে পৌঁছে গেছে, আর তাতেই ঐশী। এদিকে মিলনী ঐশীর উপস্থিতি আজরিন টের পায় না, কিন্তু অমিত সামনে মিলনী আর ঐশীকে দেখতে পায়। তবুও সে নির্বিকার মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে, চোখ দুটি নিবদ্ধ। ধীরে ধীরে এগিয়ে আসা মিলনীর পানে হতভম্ব মিলনী কাছে এসে আলতো করে আজরিনের কাঁধে হাত রাখে, ধূসর কণ্ঠে ডাকে। আজরিন। শব্দটা ধনুকের তীরের মতো আজরিনের ভেতর এসে বিঁধে। ঘুমন্ত চেতনায় যেন হঠাৎ ঝাঁকুনি লাগে। সে বুঝতে চেষ্টা করে সে কোথায়। মুহূর্তে চেতনা ফিরে সে অমিতের বুকে মাথা রেখে আছে। তাতে যেন তার ভেতর থেকে কে চিৎকার করে ওঠে। সে মহাপাপ করে ফেলেছে, এমন পাপ যার কোনো ক্ষমা নেই। হকচকে এক ঝটকায় সে সরে আসে অমিতের কাছ থেকে। এবার মিলনী ভালো করে অমিতের পানে তাকায়। মুখটা ভীষণ চেনা, এমন চেনা যে মুখ ভুলে যাওয়ার মতো না। সে ধীরে বলে ওঠে। আপনি?
একটু ভেবে বিস্মিত কণ্ঠে অমিত জবাব দেয়। সরি টু সে আমি আপনাকে চিনতে পারছি না, কে আপনি? সে এবার এগিয়ে এসে মিলনীর পাশে দাঁড়ায়। মিলনী প্রশ্ন করে, আপনার নাম তো অমিত শিকদার, তাই না? হ্যাঁ, আপনি? আজ থেকে মেবি 5.5 বছর আগের কথা। ইংল্যান্ডের পোর্টল্যান্ড হসপিটালে আমি আপনাকে দেখেছিলাম। অমিত ভুল কুচকে বলে। সরি, আমার কিছুই মনে পড়ছে না, আপনি কি একটু খুলে বলবেন? এই কথোপকথন আজদিনের ভেতর অজানা এক ভয়ের জন্ম দেয়। সে দ্রুত এগিয়ে এসে মিলনীকে থামিয়ে দেয়। চুপ কর মিলনী, ওনার সাথে পরে কথা বলিস, এখন প্রিয়ার কাছে যাই, চল। এই বলে আজরিন দ্রুত অমিতের কোলে থাকা অরিনকে নিজের কাছে টেনে নেয়। মিলনী হাত ধরে তাকে নিয়ে যেতে চায়, কিন্তু মিলনী হাত ছাড়িয়ে বলে, দাঁড়া, আমাকে ওনার সাথে কথা বলতে দে। বাই দ্য ওয়ে, এটা তো তোকে নিয়েই কাহিনী। তোর এটা জানা দরকার, আর ওনাকেও চেনা দরকার। আজরিনের চেহারা বিস্মিত। মনে হচ্ছে এ নিয়ে কোনো কথা হোক সে সেটা চায় না, তাই সব কিছু এড়িয়ে যেতে চাইছে। তবুও সে মিলনীর কথার জবাবে বলে। মানে? তারপর অমিতের পানে তাকিয়ে মিলনী বলতে শুরু করে। তখন অরিন ছিল আজরিনের গর্ভে। প্রতিদিন বিকেলে প্রকৃতির স্নিগ্ধ বাতাসে একটু স্বস্তি খুঁজতে আজরিন বের হতো বিভিন্ন পার্কের উদ্দেশ্যে, যেখানে দেখা মিলত নানান জাতির তারই মতো গর্ভধারী নারীদের। আর তার সঙ্গ দিতাম আমি। গর্ভের প্রায় 9 মাস তখন পার হয়ে গেছে। সেদিনও বিকেলে বের হওয়ার জন্য আজরিন প্রস্তুত হয়েছিল। পেটে হাত রেখে তার ডুপ্লিকেট বাসার 2য় তলা থেকে ধীর পায়ে নামছিল সে। আর মাত্র 4টা সিঁড়ি। ঠিক তখনই ঘটে যায় ভয়াবহ ঘটনা। কিভাবে সে আজরিনের পা পিছলে যায় আজরিন নিজেও জানে না। মুহূর্তে সে নিচে আশ্রে পড়ে, গলা কাটা মুরগির মতো কাতরাতে থাকে। শরীর জুড়ে বিষময় যন্ত্রণা। পুরো বাড়িতে ছিল শুধুমাত্র তার হেল্পিং হ্যান্ড, আর উনি ছুটে আসে আজরিনের কাছে। এমন দৃশ্য দেখে মহিলাটি হতভম্ব, কি করবে বুঝে উঠতে পারে না। হঠাৎ ওনার মনে পড়ে মিলনীর কথা। উনি দৌড়ে যায় টেলিফোনের কাছে, কল দেয় মিলনীকে। খবর পেয়ে মিলনী উন্মাদের মতো ছুটে আসে। পরিস্থিতি ভয়াবহতা বুঝিয়ে মিলনীর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকে, নিয়ে যায় তাকে হাসপাতালে। ইমার্জেন্সিতে ভর্তি। ডাক্তার বলে, মা আর বাচ্চা দুজনেরই জীবন ঝুঁকিতে, কি হয় বলা মুশকিল। এরই মাঝে নার্স মিলনীকে দ্রুত রিসেপশনে যেতে বলে। সে প্রায় দৌড়াতে থাকে, একই সব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তার মোবাইলে একটা কল আসে। এক হাতে ফোন, আরেকদিকে রিসেপশনের লোক দুটো ফর্ম এগিয়ে দেয়। একটা তার হাতে, আরেকটা পাশের এক অচেনা লোকের হাতে। লোকটা আর কেউ নয়, অমিত। দুজনেই ব্যস্ত। দুজনের ফর্ম পড়ে সময় নষ্ট না করে স্বাক্ষর করে ফর্ম জমা দিতে দুদিকে চলে যায়। কিছুক্ষণ পর আজরিনকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। মিলনী থিয়েটারের বাইরে পায়চারি করতে থাকে। অস্থিরতায় তার প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে। কিছুক্ষণ পর সেখানে এসে দাঁড়ায় অমিত। দুজন রোগী, দুটি অপারেশন থিয়েটার। বাইরে দুই অচেনা মানুষের নিঃশব্দ অপেক্ষা। কারোর সাথে কারো কথা নেই, শুধু দুজনের একে অপরের এক ফোন কল। প্রায় আধা ঘন্টা পর মিলনীর মা, বাবা সহ কয়েকজন লোকজন এসে পৌঁছায়। তাদের দেখে মিলনী তাদের পানে ছুটে যায়। কিছুটা সাহস পায়, সব খুলে বলতে থাকে। ঠিক তখনই একটি অপারেশন থিয়েটারের দরজা খুলে যায়। একজন নার্স কোলে একটা বাচ্চা নিয়ে বেরিয়ে আসেন। কণ্ঠে ওনার। এখানে অমিত শিকদারকে? অমিত ছুটে যায়। নার্সের গলার স্বর শুনে মিলনী ও তার পরিবারের সকলের চোখ স্থির হয়ে যায় সেদিকে। নার্সটি বাচ্চাটিকে অমিতের পানে এগিয়ে দিয়ে বলে, সরি মিস্টার শিকদার, আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। শব্দগুলো অমিতের মাথার উপর দিয়ে ঝড়ের মতো বয়ে যায়। কি বলছে কিছুই সে বুঝে উঠতে পারে না। তবুও বাচ্চাটার মুখের পানে তাকিয়ে এক অজানা টানে সে বাচ্চাটাকে নার্সের থেকে ধীরে ধীরে নিজের কোলে তুলে নেয়। তার হাত কাঁপতে থাকে। নিথর, নিস্তব্ধ। বাচ্চাটার কোনো নাড়াচাড়া নাই, এক ফুলের মতো নিষ্পাপ মুখ। এই সৌন্দর্যের ভেতরও মৃত্যু। অমিতের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে আসে। চোখ দিয়ে অজান্তে অশ্রু ঝরতে থাকে, ঝর্ণার মতো নিঃশব্দ, অসহায়। সে কিছু বলতে পারে না, শুধু বোবার মতো দাঁড়িয়ে থাকে। অমিতের গাল পেয়ে গড়িয়ে পড়া কয়েক ফোঁটা অশ্রু গিয়ে ভিজিয়ে দেয় বাচ্চাটার নিথর মুখ। সে অশ্রুগুলো যেন আশ্চর্য এক আয়ুজল হয়ে ওঠে। মুহূর্তে বাচ্চাটার ঘুমন্ত আত্মাটা কেঁপে ওঠে।
সদ্য মায়ের পেট থেকে বের হওয়া নবজাতকের মতো সে জোরে চিৎকার করে ওঠে। চারপাশে থমথমে শোকে ভারী পরিবেশটা হঠাৎ যেন প্রাণ ফিরে পায়। নিস্তব্ধতা ভেঙে যায় তার কান ফাটা কান্নায়। অমিতের চোখে তখন অশ্রু, কিন্তু সেই অশ্রু ভেজা চোখ এবার ফুটে ওঠে অবিশ্বাস আর ঝলমলের হাসি। ভেঙে আসা কণ্ঠে অমিত বলে ওঠে, ম্যাম, ম্যাম, ও বেঁচে আছে, দেখুন না, ও কাঁদছে। নার্সসহ সেখানে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য সবাই কথা বলতেই ভুলে যায়। তারপর আনন্দে বিস্ময়ে নার্সটি বলে, ইটস আ মিরাকেল। অমিত শিকদার, ইম্পসিবল। এই কথা বলেই তার এক মুহূর্ত দেরি না করে অমিতের কোল থেকে বাচ্চাটিকে নিয়ে সে দৌড়ে ছুটে যায় আবার অপারেশন থিয়েটারের ভিতরে। ঠিক তখনই হুড়মুড় করে সেখানে এসে হাজির হয় এক লোক, চেহারায় স্পষ্ট আতঙ্ক। বাচ্চাটিকে নিয়ে নার্সের ছুটে যাওয়া থিয়েটারের পানে কাতর চোখে তাকিয়ে থাকা অমিতের পেছন থেকে সে কাঁধে হাত রাখে, উদ্বিগ্ন কণ্ঠে বলে, স্যার, ঈশিতা ম্যামের এখন কি অবস্থা? উনি ঠিক আছেন তো? অমিত ঘুরে তাকায়, চেনা মুখ, বলে, লোহান, তুমি এসে পড়েছো? জি স্যার, ঈশিতা ম্যামের এখন কি অবস্থা? ওনাকে এখনো থিয়েটার থেকে বের করা হয়নি। ডাক্তার কিছু বলেছেন? ডাক্তার বের হলে সব বলা যাবে। এই কথার মাঝে অমিতের মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে সে লোহানকে বলে, তুমি এখানেই থাকো, আমি একটু আসছি। মোবাইল কানে দিয়ে সে সরে যায়। এইদিকে এখন অপারেশন থিয়েটারে দরজা খুলে যায়। একজন নার্স বেরিয়ে এসে ডাক দেয়। এখানে মিস মালিনীকে? মিলনী দৌড়ে এগিয়ে যায়, কাঁপা কণ্ঠে বলে, আমি ম্যাম, আজরিন এখন কেমন আছে? আর ওর বাচ্চা? নার্স একটু অবাক হয়ে বলে, আজরিন? আজরিনকে? আপনি ঈশিতা চৌধুরীর কথা বলছেন তো? ঈশিতা? মিলনী হতবম্ব। ঈশিতাকে? আমাদের পেশেন্টের নাম তো আজরিন। নার্স জিজ্ঞেস করে। হাসপাতালে কি নাম দেওয়া হয়েছে? এদিকে ঈশিতা নামটা শুনে লোহান এগিয়ে আসে। নার্স কাগজে পানে তাকিয়ে ঘাটাঘাটি করছে। লোহান বলে, ঈশিতা, আমি ঈশিতা চৌধুরী পরিবারের লোক। নার্স এবার চোখ তুলে তাকায় লোহানের পানে, বলে, আপনার নাম? রোহান। নার্স মিলনীর পানে ইশারা করে জিজ্ঞেস করে। উনি আপনার কি হন? লোহান মিলনীর পানে ভালো করে তাকিয়ে বলে, দুঃখিত মিসেস, আমি ওনাকে চিনি না। নার্সের কণ্ঠ কঠিন হয়ে যায়, বলে, আপনি ওনাকে চেনেন না, উনিও ঈশিতা চৌধুরীকে চেনেন না, তাহলে ঈশিতা চৌধুরীর সব ডকুমেন্টসে ওনার স্বাক্ষর কেন? মিলনী তাড়াতাড়ি বলে, সরি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ভুল? নার্স পেপারগুলো এগিয়ে দেয় মিলনীর পানে, সঙ্গে বলে, নিজের চোখে দেখুন। পেপার নিয়ে এসব ঝামেলা দেখে এবার মিলনী পরিবারের সবাই এগিয়ে আসে। মিলনী সবগুলো কাগজ এক এক করে দেখে হতভম্ব সে, উদ্বিগ্ন কণ্ঠে, ইম্পসিবল, এটা কি করে সম্ভব? নিশ্চয় রিসেপশন বয়ের গাফিলতির ফল এটা। গাফিলতিটা রিসেপশনেই হয়েছে। শুধু কি রিসেপশন বয়ের গাফিলতি? আপনাদের দোষ নেই? আপনারা এত ইম্পর্ট্যান্ট একটা পেপার সাইন করেছেন, আর পেপারগুলো পড়ে সাইন করবেন না? কই সাইন করেছেন সেটা দেখবেন না? নার্স এবার একটানে মিলনীর কাছ থেকে কাগজগুলো নিয়ে বলে, বাই দ্য ওয়ে, এখন এসব নিয়ে কথা বলার সময় নেই। আপনাদের মধ্যে কে ঈশিতা চৌধুরীর আত্মীয় সেটা পরে দেখা যাবে। এখন পেশেন্টের অবস্থা খুব খারাপ, জরুরি ব্লাড লাগবে। যেই ওনার সঙ্গে আসুন না কেন, ব্লাডের ব্যবস্থা করুন। ব্লাড? লোহান জিজ্ঞেস করে। জি, ব্লাড বি পজিটিভ, যত দ্রুত সম্ভব। পেশেন্টের অবস্থা ভয়াবহ। এই সময় অমিত ফিরে আসে। লোহান তাকে দেখে বলে, স্যার, আপনি আসছেন? কি বলছে উনি? অমিত নার্সের উদ্দেশ্য করে লোহানকে জিজ্ঞেস করে। ইমার্জেন্সি ব্লাড লাগবে। ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ। এক মুহূর্ত দেরি না করে অমিত বলে, আমি দেব, আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। নার্স সঙ্গে সঙ্গে বলে, তাহলে আমার সঙ্গে চলুন। যাওয়ার আগে নার্স লোহান, মিলনী ও অন্যদের উদ্দেশ্যে বলে, আপনারা এখানেই থাকুন, ডকুমেন্টের বিষয় নিয়ে পরে কথা হবে।
এই ভুল হাসপাতালের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। এই বলে তারা দ্রুত করিডোর দিয়ে হাঁটা শুরু করে যায়। প্রায় 7-8 মিনিট পর সেই নার্সটি আবার ফিরে আসে। তাকে দেখে মিলনী আর লোহান দুজনেই একটু এগিয়ে যায়। লোহান উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, ম্যাম, অমিত স্যার। ওনার কাছ থেকে ব্লাড নেওয়া হচ্ছে। আপনি দুশ্চিন্তা করবেন না, এখানে দাঁড়িয়ে থাকুন। আমি পাশের থিয়েটারে যাচ্ছি। দেখতে হবে ডকুমেন্টসের গন্ডগোলটা আসলে কোথায়। গিয়ে অন্য ডকুমেন্টগুলো দেখে আসি। এই কথা বলে নার্সটি আবার দ্রুত পায়ে চলে যায়। কিছুক্ষণ পর নার্সটি আবার বেরিয়ে আসে, দু হাতে ধরা দুটো ডকুমেন্টস ফাইল। তাকে দেখে মিলনী আর লোহান একসঙ্গে এগিয়ে যায়। নার্স মিলনীর পানে তাকিয়ে বলে, মিস মিলনী, আপনি বলছেন আপনাদের পেশেন্ট মিসেস আজরিন, মানে আজরিন হোসেন, ঠিক তো? জি ম্যাম। তারপর লোহানের পানে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনার নামটা যেন কি বললেন? লুহান, লুহান খন্দকার। আচ্ছা। নার্স একটু থেমে আবার বলে, আর আপনার পেশেন্টের নাম ঈশিতা চৌধুরী। জি। ওনার অভিভাবক হিসেবে সব ডকুমেন্টস মিস্টার অমিত শিকদার নামে, তাই তো? জি ম্যাম। নার্স হালকা নিঃশ্বাস ছেড়ে বলে, তাহলে শুনুন, দুটো ডকুমেন্টসই সব ঠিক আছে, শুধু দুজন পেশেন্টের অভিভাবকের নামের জায়গায় গিয়ে অদল বদল হয়ে গেছে। আপনারা আমার সঙ্গে রিসেপশনে আসুন, সব ঠিক করে দেওয়া হবে। জি ম্যাম। লোহান বলে। আর মিলনী মাথা নাড়ে। সঙ্গে সে পাশে দাঁড়ানো বাড়ির লোকেদের বলে নার্সের সঙ্গে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে সে উদ্বিগ্ন কণ্ঠে নার্সকে জিজ্ঞেস করে, আজরিন এখন কেমন আছে ম্যাম? নার্স শান্ত গলায় উত্তর দেয়, সব কিছু এখন নর্মাল, দুশ্চিন্তার কিছু নেই। মা আর মেয়ে দুজনেই এখন ভালো আছে। তবে এটা পুরোপুরি সৃষ্টিকর্তার রহমত। এমন কেসে সাধারণত মা মেয়ে দুজনের জীবন এতটাই বিপন্ন থাকে যে ডাক্তারের পক্ষে কাউকেই বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। না হলে অন্তত একজনকে পৃথিবীর মায়া ছাড়তে হয়। এই কথার মাঝে তারা রিসেপশনে পৌঁছে যায়। সেখানে ডকুমেন্টগুলো ঠিক করা হয়। অমিত উপস্থিত না থাকায় এবার সব কাগজপত্র লোহানের নামেই করা হয়। মৃত্যুর সঙ্গে লড়াই করে আজদিন এখন হাসপাতালের কেবিনে। বুকের কাছে নিজের সন্তানের মুখ দেখে সে যেন নতুন এক জীবন খুঁজে পায়, নতুন একটা পরিচয়। মা। সে এখন আর কারোর মেয়ে নয়, সে এখন কারোর মাও। গর্ভ অবস্থায় প্রতিটি মাস যেন তাকে খুব দ্রুতই বড় করে তুলেছে। মাকে ছাড়া মা হওয়া এটা যে কতটা কঠিন সেটা আজদিন মেয়েকে পেটে নিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে। তার অভাগী মায়ের সঙ্গে সরাসরি কথা হয় না, হতো না, তবুও আড়াল থেকে ঠিকই সে মায়ের খোঁজ রাখতো আর রাখেও। ভিডিও কলে দেখে মা বাবা পরিবারের সবাইকে, সবটাই তার বড় ভাইয়ের মাধ্যমে। এদিকে মা তাকে হারিয়ে শোকে ভেঙে পড়ল, বাবা তাকে দোষী দেয়। যতটা ভালোবাসতো আগে এখন ততটাই ঘৃণা করে। আজিনের মন মাঝে মাঝে মায়ের কাছে ছুটে যেতে চায়, কয়েকটা কথা বলার জন্য বুকটা ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু পরক্ষণে সে নিজেকে পাথর বানিয়ে নেয়। আর আজরিনের এইসব কষ্ট এখন যেন মুছে গেছে মেয়ের মুখটা দেখে। সে যতটা পারছে মেয়েটাকে কাছে টেনে আদর করছে। কিছুটা সুস্থ হওয়ার পর মিলনী আজরিনকে বলতে লাগে তার অপারেশন থিয়েটারে থাকাকালীন ঘটে যাওয়া সব ঘটনা। আজরিন নির্বিকারভাবে শোনে, মিলনীর কথায় খুব একটা মনোযোগ দেয় না। তার সব মনোযোগ পাশে শুয়ে থাকা ছোট্ট মেয়েটাকে ঘিরে। কিন্তু হঠাৎ মিলনীর মুখে একটা নাম, অমিত। অমিত শিকদার। এই নামটা শোনা মাত্রই আজরিনের বুকের ভেতর ঝড় বয়ে যায়। হার্টবিট যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটু ভাবনা শেষে সে বলে ওঠে, লোকটার নাম কি বললি? মিলনী অবাক হয়ে বলে, কেন? অমিত শিকদার? শিওর? এই নামটাই হবে। কেন, কি হয়েছে? তোকে এমন লাগছে কেন? লোকটা দেখতে কেমন? বয়স কত হবে? মিলনী সব খুলে বলে। আর আজদিনের ভেতরে ভেতর একটা অনুভূতি জেগে ওঠে, এটাই সেই মানুষ। নিজের ভাবনাকে নিশ্চিত করতে সে মিলনীকে বলে, রিসেপশনে গিয়ে প্রথম যে কাগজগুলোতে সই হয়েছিল সেগুলো নিয়ে আয়। মিলনী প্রথমে একটু দ্বিধায় পড়ে নারাজ হলো, শেষে রাজি হয়। সে কাগজগুলো এনে দেয়। আজরিন ধীরে ধীরে একটার পর একটা পৃষ্ঠা উল্টে দেখে। তার চোখ আটকে যায় অমিতের স্বাক্ষরে।
মুহূর্তেই তার সব সন্দেহ দূর হয়ে যায়। ভাবনাটা সত্যি, এটা তো তার চিরচেনা স্বাক্ষর। অমিত দূর থেকেও নিজের অজান্তে তার আর তার মেয়ের জীবনের সঙ্গে এখনো জড়িয়ে আছে। সে না চাইলেও অজান্তে সে পাশে ছিল, যেখানে আজদিন অমিতকে বলেছিল এই সন্তানের জন্মের সময় অমিত যেন পিতৃ পরিচয়ে কোনো স্বাক্ষর না করে, কোনো ভূমিকা না রাখে। কিন্তু নিয়তি তার না চাওয়াটাকেও হ্যাঁ করে দিয়েছে। আজদিন নিতর হয়ে কাগজগুলো মিলনির হাতে ফিরিয়ে দেয়। মিলনি কি হয়েছে জানতে চাইলে সে এড়িয়ে যায়, চুপচাপ নিজের মেয়ের পানে অভিনিবেশন হয়। মিলনির মুখে সব কথা শুনে অমিত একেবারে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ সে কিছুই বুঝতে পারে না। মাথার ভেতর অনেক কিছু একসাথে ঘুরতে থাকে। একটু পর সে কম্পিত কণ্ঠে বলে ওঠে, তাহলে সেদিন ওটা আমার। কথাটা শেষ করতে পারে না সে, তার আগে আজদিন কঠোর গলায় বলে ওঠে, থামুন আপনি, এই বিষয়টা এখানেই শেষ করা হোক। চল মিলনী, ঐশীর ওপরে প্রিয়ার কাছে যেতে হবে। অরিনকে তো পাওয়া গেছে, এখন আর কি? আর কিছু না বলে আজদিন মেয়েকে কোলে নিয়ে সিঁড়ির পানে হাঁটা দেয়। ঐশীর সাথে আজদিনকে বলে, এই তোদের এসব ব্যাপার স্যাপার আমি এখনো বুঝে উঠতে পারছি না। তোদের এই সম্পর্কে জটিলতা বোঝা বীজগণিতের থেকেও কঠিন। সহজ করে চিন্তা করে দেখবি, কঠিন না, তরল পদার্থ মনে হবে। কথা চলতে থাকে তাদের মাঝে। মিলনী আজদিনদের সঙ্গে না এসে অমিতের কাছে থেকে যায়। অমিতকে উদ্দেশ্য করে কিছু বলতে বা জানতে চাইবে, ঠিক তখনই মিলনীর ফোনে প্রিয়ার কল আসে। সে জানতে চায় অরিনকে পাওয়া গিয়েছে কিনা। মিলনী জানে পাওয়া গেছে। সবটা শুনে প্রিয়া তাকে আজদিন ঐশী সহ দ্রুত উপরে যেতে তলব করে। আর তার অমিতের সাথে আরও কথা বলার ইচ্ছে থাকলেও তাকে বলতে হয়। সরি ভাইয়া, এখন যেতে হচ্ছে, পরে কথা হবে। এ বলে সেও সিঁড়ির পানে পা বাড়ায়। এদিকে সিঁড়িতে উঠতে উঠতে সিঁড়ির মধ্যে আজদিন মুখোমুখি হয় রনির। থেমে না গিয়ে শুধু বলে, আজ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছো, এমনটা না করলেও পারতে। রনি কিছু বলে না, শুধু বেকুবের মতো বোঝার চেষ্টা করে। মিলনী এসে দ্রুত পায়ে আজদিন ঐশীর পাশাপাশি হয়। রনিকে ফেলে তারা তখন কয়েকটা সিঁড়ির উপরে। মিলনী আজদিনের কাছে প্রশ্ন করে, কিরে, তোর এই ভদ্রলোককে নিয়ে এমন কি সমস্যা? নিচে ওনার সঙ্গে এমন ব্যবহার করলি কেন? উনি কি তোর আগে থেকে পরিচিত? তুই তো অপরিচিত কারোর সামনে এমন আচরণ করার মেয়ে না। আর আমরা আসার আগেই বা তুই কেন ওনাকে জড়িয়ে ধরেছিলি? আজদিন চুপ করে থাকে। মিলনী আবার প্রশ্ন করে, কিরে, কিছু বলছিস না যে? আজদিন ধীরে বলে ওঠে, যদিও বিরক্ত গলায়, সবসময় না তুই আমাকে জিজ্ঞেস করতিস কে সেই রাক্ষস, নরপিশাচ যার জন্য আমার আজ এই করুণ অবস্থা, এমনকি গালাগালিও করতিস। মিলনী একটু থেমে বলে, জানতে চাইতাম, এমনকি এখনো জানতে চাই। আজদিন শান্ত স্বরে বলে। এই সেই লোক। মিলনী থমকে দাঁড়িয়ে যায়। তবে ঐশী আজদিনের পা চলতে থাকে। সঙ্গে ঐশী মুচকি হাসে মিলনীর মুখে। কি বলিস? সে আবার দ্রুত পায়ে এগিয়ে আজদিনের পাশ ছুঁয়ে ফেলে। হ্যাঁ, আজদিন ছোট্ট করে উত্তর দেয়, সঙ্গে এখন আর কোনো কথা না। আমার কোলে কাউকে দেখতে পাচ্ছিস তো? ওর সামনে এসব কথা বলতে চাই না আমি। আরো বলে। তবে তবু মিলনী চুপ করে যায় না। নানা প্রশ্ন, হালকা ঠাট্টা সব মিলিয়ে তার কথা চলতেই থাকে। আর আজদিন অনিচ্ছা সত্ত্বেও জবাব দিয়ে যায়। এভাবেই তারা ক্রমশই সিঁড়ি বেয়ে উপরে পানে উঠতে থাকে। এদিক দিয়ে নিচে দাঁড়িয়ে থাকে অমিত। সে এখনো একদম নিস্তব্ধ। রনি তার দিকে এগিয়ে আসে, বলে, সব ঠিক আছে তো ব্রো? তোমাকে খুব অদ্ভুত লাগছে। আজরিন কি তোমাকে সবার সামনে অপমান করলো? অমিত কোনো উত্তর দেয় না। রনি এবার হালকা ঠেলে দেয়। ব্রো, অমিতের ধ্যান ভাঙে ছোট্ট করে বলে, কি হয়েছে তোমার? কিছু না, চলো। এ বলে অমিত হাঁটা দেয়। রনি একটু থেমে থেকেই নিজে মনে মনে বলে, ওদের এই সম্পর্কে ভাইরাস আর জীবনে ছড়িয়ে আমার আর ঐশীর সম্পর্কে আবার এমন না হয়ে পড়ে। কথাটা নিজের মনে বলে সে। তারপর জোরে ডেকে ওঠে, ওই ব্রো দাঁড়াও। অমিত দাঁড়ায় না। রনি দৌড়ে গিয়ে তার পাশে হাঁটা শুরু করে। প্রিয়া মাঝখানে দাঁড়িয়ে আছে। তার দুপাশে প্রায় সমবয়সী দুটা ছেলে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে। একজনকে চিনতে কষ্ট হয় না, কারণ সে যে দুলা রাহাত। তবে অন্যজনকে
শুধু পেছনের দিকটাই দেখা যাচ্ছে, মুখটা না, তাই চেনা মুশকিল। এমন সময় মিলনী, ঐশী আর অরিনকে কোলে নিয়ে আজরিনকে দেখা মাত্রই পিয়া বলে ওঠে, এই তো মিলনী আপুরা চলে এসেছে। এ কথা বলে পিয়া দুজনে মাঝখান দিয়ে হেঁটে এগোতে থাকে। তবে পিয়ার বলা শব্দগুলো কানে আসতে রাহাতের সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এবার ঘুরে দাঁড়ায়। আর দেখা মাত্রই চেনার বাকি নেই সে লুহান। লুহানের মুখে বিস্মিত ভঙ্গিতে দুটো স্বর। আরজু ম্যাম। আর সে রাহাতকে বলে পিয়ার পেছন পেছন পা বাড়ায় পিয়া। আজরিনের কাছে পৌঁছানোর আগে মিলনী আর ঐশী অনুষ্ঠানের পরের অংশের প্রস্তুতি নিতে অন্যদের ডাকে চলে যায়। পিয়া এসে দাঁড়ায় আজরিনের মুখোমুখি। সে কিছু বলার আগেই আবার লুহান এসে দাঁড়ায় তার পাশে। আজরিনের উদ্দেশ্যে তার প্রশ্ন। আরজু ম্যাম আপনি এখানে? কথাটা শুনে আজরিন দৃষ্টি ঘুরায় লুহানের পানে। তার কণ্ঠ অবাক ভাব বলে, আপনিও এখানে? কেন? আমার বোনের বিয়ে, আমি এখানে থাকবো না? আপনার বোন? পিয়াও অবাক হয়ে বলে ওঠে। তোমরা দুজন কি একে অপরকে চেনো? লুহান বলে, চিনবো না কেন? উনি তো আমার কোম্পানিতে কাজ করেন, প্রোগ্রামিং ডিপার্টমেন্টে। আচ্ছা তাই। আজরিন বলে ওঠে, এক মিনিট। মিস্টার লুহান, আপনি কি বললেন আপনার বোনের বিয়ে, মানে প্রিয়া আপনার বোন? ও আমার একমাত্র ছোট বোন। আপনি মিস্টার ওমসের সঙ্গে গেস্ট হয়ে আসেননি? লুহান হেসে ফেলে বলে, প্রিয়া আমার ছোট বোন, আর আমি কেন মিস্টার ওমসের গেস্ট হয়ে আসবো? বরং উনি তো আমার গেস্ট হয়ে এসেছেন। ও, জানতাম না। এখানে আসার পর আর কি কি যে জানতে হবে, মনে হচ্ছে কোনো গোলক ধাঁধার মধ্যে আছি। আজরিন নিজের মাঝে কিছু ফিসফিস করে। কিছু কি বলছেন আরজু ম্যাম? মুখে হাসি এনে আজরিন জবাব দেয়, না, কিছু না। কিছু না মনে করলে একটা প্রশ্ন করব। করুক না। ওয়েট। এই বলে লুহান আজরিনের কোল থেকে অরিনকে নিতে হাত বাড়ায় আর মুখে তার। আপনার মনে হচ্ছে আরু শোনা করলে কষ্ট হচ্ছে, ওকে বরং আমার কাছে দিন। এই বলতে বলতে আজরিন কিছু বুঝে ওঠার আগে লুহান অরিনকে কোলে তুলে নেয়। যদিও আজরিন আপত্তি জানায়। তারপর তার সেই প্রশ্ন, আপনারা এখানে কিভাবে আসা? আজরিন জবাব দেওয়ার আগে পিয়া বলে ওঠে, আপনারা এখানে কিভাবে আসা? ও আমার ভার্সিটির ফ্রেন্ড, 2 সপ্তাহের আলাপ আমাদের, কিন্তু এই কয়েকদিনেই ও আমার আত্মার মানুষ হয়ে গেছে। তবে কিভাবে যেন সবটা উলটপালট হয়ে যায় এখনো, কিন্তু ও আমার ফ্রেন্ড নাম মালিনী আপুর ফ্রেন্ড হয়ে এসেছে এখানে। মিলনী? লুহান অবাক। কিভাবে কি? ঘন্টা কয়েক আগে মিলনীর সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল। কই, ও তো এ নিয়ে আমায় কিছু বলেনি। পিয়া হেসে বলে, সে এক লম্বা গল্প, এখন সময় নেই, পরে শুনবে। মিলনী আপু হয়তো আমায় এ নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করেনি। তবে তুমি এখন ওদিকে তাকাও, দেখো তোমার বস এসে গেছে। গিয়ে ভালো করে আদর আপ্যায়ন করো, না হলে এত কষ্টে পাওয়ার চাকরিটা হারাবে। পিয়ার ইশারায় আজরিন লুহান দুজনেই তাকায়। দেখে ভিড়ের মধ্যে অমিত আর রনির আগমন। লুহান চোখ ফিরিয়ে আজরিনের পানে তাকায়, বলে, ও আমি তাহলে এখন যাই আরজু ম্যাম, কোনো সমস্যা হলে জানাবেন। এই বলে অরিনকে দিয়ে সে প্রায় এক দৌড়ে অমিতের পানে চলে যায়। আর রেখে যাওয়া অরিনের হাত শক্ত করে ধরে আজরিন। দৃশ্যটা দেখে পিয়া এক মুহূর্ত মুচকি হাসে। তারপর নিজের ডাক পড়তেই আজরিনের দিকে তাকিয়ে বলে, আমি আসছি। পিয়া চলে গেলে আজরিন নিজের মনেই বলে, উনি তাহলে মিস্টার লুহানের নিমন্ত্রণে এখানে এসেছেন, তাই তো নিচে এত খাতির যত্ন। আমি তো ভাবছিলাম উনি ঐশীদের হয়ে এসেছেন। এদিকে ছাদে উঠতেই অমিত ভিড়ের মধ্যে প্রথমে যাকে খুঁজে নেয় সে আজরিন। সে কার সঙ্গে কথা বলছে, কার সঙ্গে হাত মিলাচ্ছে তা যেন তার নিজেরই অজানা। চোখ দুটো বারবারই ভিড় ছাপিয়ে চলে যায় আজরিনের পানে। ভিড়ের মাঝে আজরিন একটু আড়ালে চলে যায়। অমিত ঠিকই খুঁজে নেয়। বাজ পাখির চোখের মতো তার দৃষ্টি শুধু এক জায়গাতেই স্থির। নতুন এক দাম্পত্যের আবির্ভাব ঘটতে চলেছে। কাল দুইটি মানুষের জীবন এক সূত্রে বাঁধা পড়বে বিবাহের বন্ধনে। আর আজ সেই নতুন শুরুর ঠিক আগের রাত। এমন রাতে যদি একটি কাপল ডান্সের আয়োজন না থাকে তবে তা যেন কিছুটা বেমানানি লাগে। তাই সিদ্ধান্ত হলো কাপল ডান্স হবে। কিন্তু সমস্যা এক জায়গায়, এখানে কাপলদের বড়ই অভাব। বেশিরভাগই বয়স্ক দম্পতি, আর যারা তরুণ তরুণী তারা কেউ একা, কেউ বা
আবার কেউ বা সম্পর্কহীন। শেষমেশ সবাই এক অভিনব সিদ্ধান্তে পৌঁছায়, লটারির মাধ্যমে কাপল নির্বাচন করা হবে। এই ঘোষণার পর থেকে চারপাশে উত্তেজনা ঢেউ মিলিয়ে পরিবেশটা বেশ জমজমাট। তবে সেসবের মাঝে আজদিন অংশ নিতে একেবারেই নারাজ। তাকে যত বোঝানো হয় তত সে আরও দৃঢ়ভাবে না বলে। কারো কথাতেই সে নরম হয় না। শেষ পর্যন্ত পিয়া এগিয়ে আসে, এমনভাবে এমন অনুরোধের সুরে কথা বলে যে আজদিন আর না বলতে পারে না। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে অবশেষে সে রাজি হয়। এদিকে সেখানে উপস্থিত পিয়ার বান্ধবীরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ক্লাস টিচার অমিতকে দেখে তাদের মাঝে শুরু হয় কানাঘোষা। এখন আর সে শিক্ষক না, তাদের চোখে অন্যদের মতো একজন সাধারণ মানুষই। তাই কোনো বাধাও নেই। সবার মনে গোপন এক আশা, যদি ভাগ্যক্রমে অমিতের পার্টনার হওয়া যায়, সেই আশাতেই তারাও ডান্সের অংশ নেওয়ার জন্য উচ্ছ্বাসিত হয়ে ওঠে। লটারির আয়োজন শুরু হয়। একটি স্বচ্ছ কাচের পাত্রে মেয়েদের নাম লেখা কাগজ রাখা হয়। ছেলেরা এক একে কাগজ তোলে। ফলাফল অমিতের ভাগ্যে মিলি, আজদিনের ভাগ্যে রাহাত, রনি উর্মি, লুহানের ঐশী, রাহিমের পিয়া। এক একজনের ভাগ্যে এক একজন। তবে পিয়া বান্ধবীদের চোখে মুখে স্পষ্ট হতাশা, কারণ তারা কেউই তাদের কাঙ্ক্ষিত ক্রাশ অমিতকে পেল না। নাচ শুরু হয়। এই নাচে খুব একটা শরীরে স্পর্শ নেই, তবুও আবেগের কমতি নেই। এদের রনির মুখ থমথমে, মুখ বারবার চলে যাচ্ছে ঐশী লোহানের পানে। মনে মনে সে ভাবে,